আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় তীব্র হচ্ছে রাজনৈতিক বিভক্তি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমাদের আজকের বিষয়ে তীব্র হচ্ছে রাজনৈতিক বিভক্তি। আমি সায়ন্ত ভাইকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি একটি বক্তব্য পড়তে চাই যেটি এনসিপির একজন নেতা সেই বক্তব্যটি রেখেছেন। বক্তব্যটি আমি পড়ছি। ক্ষমতার লোভে বেহুশ বিএনপি, হুঁশে ফিরতে বললেন এনসিপি নেতা। বিএনপির ক্ষমতার লোভে বেহুশ হয়ে গেছে বলে মন্তব্য করে দলটিকে হুঁশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গেছেন। এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদের সাবধান করছি। শান্ত ভাই, বিএনপি কি আসলে ক্ষমতার লোভে বেহুশ হয়ে গেছে কিনা? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে আলোচনায় মিরাজ আছে এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা থাকলো। প্রথমত আমি, যেহেতু আপনি একজন নেতার নাম উল্লেখ করে বললেন, সেজন্য আমি তার নাম উল্লেখ করেই বলছি। এই নাসির পাটোয়ারী ইতিমধ্যে অনেক বিতর্কিত বাজে মন্তব্য করে ব্যাপক সমালোচিত এবং নিন্দিত হয়েছেন। তিনি ফেসবুকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে অত্যন্ত বাজে, আপত্তিকর, অভব্য ভাষার একটি স্ট্যাটাস দিয়ে শেষ পর্যন্ত সেটা প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চেয়েছেন। এবং পরবর্তীতে এই সরকারের একজন অন্যতম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, যিনি 16 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে, লিখে, বিভিন্ন মুভমেন্টে অংশগ্রহণ করে অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছেন এবং সর্বশেষ এই অন্তর্বর্তী সরকারে ছাত্রদের সমর্থন নিয়েই তিনি উপদেষ্টা হয়েছেন। এবং এখন এই সরকারের মধ্যে যেসব উপদেষ্টারা তুলনামূলকভাবে ব্যালেন্সড এবং ভালো কাজ করছেন, তার মধ্যে একজন ডক্টর আসিফ নজরুল। সেই ডক্টর আসিফ নজরুলকে নিয়েও ব্যক্তিগত আক্রমণ করে, নাম উল্লেখ করে অত্যন্ত বাজে ভাষায় মন্তব্য করেছেন। আবার আজকে বিএনপিকে তিনি সাবধান করে দিচ্ছেন এবং বেহুশ থেকে হুঁশে আসতে বলছেন গতকালের। এইটা আসলে বাংলাদেশে এতদিনকার যেই ট্রেডিশনাল পলিটিক্সকে সাধারণ মানুষ নিন্দা করে আসছে এবং পরিবর্তন চাচ্ছে, সেই পরিবর্তনের মধ্যে এক ধরনের সভ্য আচরণ, এক ধরনের নম্র আচরণ, কথার মধ্যে মাস্তানি সুলভ শব্দচয়ন না করা, এইসব মানুষ পছন্দ করে। হ্যাঁ, বিএনপিরও অনেক নেতাই খুব গ্রহণযোগ্য কথা যে সবাই বলেন তা না, এর মধ্যে কোনো কোনো নেতার বক্তব্য খুব সমালোচিত হয়েছে, অনেকেই পছন্দ করেনি। আর আওয়ামী লীগ তো বলাই বাহুল্য, ফ্যাসিবাদের ভাষা সে মুখে নেবার মতো ভাষা ছিল না, এইরকম আচরণ ছিল। এবং আওয়ামী লীগের এতটাই খারাপ ছিল যে আওয়ামী লীগের একজন সিনিয়র মন্ত্রী তার দলের এক মন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বলছিলেন, এই ছেলেটা তো জাতীয় বেদব। হাসান মাহমুদকে নিয়ে সাজদা চৌধুরী বলছিলেন। এই ছিল আওয়ামী লীগ। বিএনপির কথা বললাম, অন্যান্য দলেরও আছে, কিন্তু এনসিপি যেহেতু গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা নতুন রক্তের প্রবাহ, তাদের থেকে মানুষের এক্সপেকটেশন ছিল একটু বেশি। সেই এক্সপেকটেশনের জায়গায় তারা যখন এইভাবে মানুষের প্রত্যাশাকে হোঁচট খাওয়ায়, সেটা তাদের রাজনীতির জন্য খারাপ। অন্য যারা ভালো রাজনীতি উপহার দিতে পারেনি বলে আমাদের প্রত্যাশা ছিল যে এনসিপি আসাতে তাদের ভালো আচরণে, ভালো ভূমিকা, ভালো কাজ, দেশপ্রেম সুলভ আচরণ সব দেখে, দুর্নীতিমুক্ত অবস্থান দেখে অন্যরা চাপে পড়বে, গণমানুষের কাছে চাপে পড়বে যে দেখো ওরা কত ভালো রাজনীতি করছে, তোমরা পারছো না। এনসিপি সেখান থেকেও কোনো চাপ প্রয়োগের মতো অবস্থান রাখতে পারেনি এই সব কিছু নেতার কারণে, যারা এই দলকে, এনসিপিকেই প্রশ্নবিদ্ধ করছে তাদের বক্তব্য এবং কথার মাধ্যমে। এই বক্তব্যই অনেক শালীন ভাষায় অনেকভাবে দেয়া যেতে পারতো, মানুষ যেটা প্রত্যাশা করে। এরপর আসেন বিএনপি বেহুশ হয়েছে না হুঁশে আসছে। বিএনপির অপরাধটা কি? ডিসেম্বরে নির্বাচন চাওয়া। ডিসেম্বরে বাংলাদেশের অধিকাংশ দল নির্বাচন চায়। কেন নির্বাচন চায় তার ব্যাখ্যা তারা দিচ্ছে। নির্বাচন যত তাড়াতাড়ি হবে মানুষের হাতে ক্ষমতা তত তাড়াতাড়ি যাবে, কারণ একটি সুষ্ঠু নির্বাচনের ভোটের মাধ্যমে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। ফ্যাসিবাদ তো এখন মাঠে নাই, সুতরাং ভোটেও ফ্যাসিবাদ নাই, তারা নিষিদ্ধ, তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাদের নিবন্ধন নিষিদ্ধ। নির্বাচন করবে ফ্যাসিবাদের সকল পক্ষে সকল সেইখানে, শেষ করি একটা কথা, সেখানে মানুষ যাকে ভোট দেয় তার হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাবে। এক, মানুষ এম্পাওয়ার্ড হলো। দুই,
এই নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বিনিয়োগ হচ্ছে না, দেশি বিদেশি সব বিনিয়োগ বন্ধ হয়ে আছে, ব্যবসায়ীরা অনিশ্চয়তার মধ্যে আছে, কর্মসংস্থান হচ্ছে না, সবাই আনহ্যাপি। সেইখানে একটা নির্বাচন, সেই নির্বাচনটা এখন কি ডিসেম্বরে চাচ্ছে তারা, এই ব্যাখ্যাগুলো দিচ্ছে। যারা জুনে চাচ্ছে তা বা আরও পরে চাচ্ছে, তারা কি ব্যাখ্যা দিচ্ছে? মোটা দাগে বলছে, সেটা সরকারের তরফ থেকে হোক বা এনসিপি অন্যরা, এনসিপিও কিন্তু বলছে না ডিসেম্বরে নির্বাচন হওয়া যাবে না, তারা বলছে সংস্কার এবং বিচার হবে। এটা বিএনপি তো চায় সংস্কার এবং বিচার হবে, এবং সেই সংস্কার এবং বিচার যেগুলো ঐক্যমত্যের ভিত্তিতে হচ্ছে সেগুলো ডিসেম্বরের মধ্যে ফুলফিল করা সম্ভব। সরকার বসুক এদের সঙ্গে, যে ডিসেম্বরে না হয়ে জুনে হলে তারা কি কি সংস্কার বেশি করতে চায়, কি কি বিচার বেশি করতে চায়, কয়টা রায় বেশি দিতে চায়, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান। সংস্কারে সবাই একমত হলে দ্রুততম সময়ের মধ্যে আপনি যেই সংস্কারগুলো সম্ভব একমত সেগুলো শুরু করেন। আরে ভাই, 10 মাস আগে যে মেয়ের বিয়ে হয়েছে, আর একটা অনুষ্ঠানও বলেছি, তার মধ্যে দু একজনের পরিচিত দেখছি ইতিমধ্যে মা হয়ে গেছে। আর 10 মাসে এরা কি প্রসব করলো? এই সরকার কি করলো? 10 মাস মানে হচ্ছে 3টা কেয়ারটেকার গভর্নমেন্টের টাইম প্লাস 1 মান্থ। জাস্টিস লতিফুর রহমান প্রধান উপদেষ্টা হয়েছিলেন 2001 সালে। প্রথম রাতে হোমওয়ার্ক করে 30 জন সচিবকে বদলি করে দিয়েছিলেন। মেসেজ চলে গিয়েছিল প্রশাসনের কাছে যে এইখানে যা খুশি তাই করা যাবে না, উনি খুব স্ট্রিক্ট। এই সরকার 10 মাসে প্রশাসনকে, পুলিশকে, বিচার বিভাগকে, নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা বা নির্বাচন কমিশন, তাদেরকে কি মেসেজটা দিতে পেরেছে? যারা টান টান হবে, ফ্যাসিবাদের সুরে কথা বলবে না সেই পর্যায়ে। বলেন এই সরকার কি করেছে? তাহলে তারা সংস্কারের কথা বলবে, সংস্কার করবে না। তারা বিভিন্ন দলের সঙ্গে ডায়ালগ করার কথা বলবে, ডায়ালগের ফ্রুটফুল কিছু হয় না, তাদের কোনো ফ্রুটফুল কিছু হচ্ছে না, সেটা বলছি। তাদের অভিভাবকের দায়িত্বে নেওয়ার কথা ছিল। এনসিপি রাজনীতি করে, তারা তাদের স্বার্থ দেখবে, তাদের কৌশল দেখবে, খুবই লজিক্যাল এবং ন্যায্য, এটাই রাজনীতি। বিএনপি তার রাজনীতি, তার কৌশল দেখবে, এটাই। জামায়াত ইসলাম তারটা দেখবে, সিপিবি তারটা দেখবে, নাগরিক ঐক্য তারটা দেখবে, গণসংহতি তারটা দেখবে, সব তাদেরটা দেখবে। এটাই তো রাজনীতি গণতন্ত্রে। সেইখানে এদের মধ্যে ফলে মতৈক্য হবে, বিভেদ হবে। সরকারের দায়িত্ব হচ্ছে, যেহেতু এরা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদের নিয়ে বসে ডায়ালগ করে বিভেদ দূর করে একসঙ্গে চলতে সাহায্য করা। সেখানে আমরা এখন দেখছি সরকার ফুয়েল দিচ্ছে বিভেদ বাড়ানোর জন্য। এইটা কি ধরনের আচরণ? জি, আমি মিরাজের কাছে আসতে চাই। মিরাজ, যে বক্তব্যটি নিয়ে কথা বলছিলেন শান্ত ভাই, যে আসলে সেই বক্তব্যটি যথাযথ না, আপনাদের কাছ থেকে অন্ততপক্ষে সেই এই ধরনের বক্তব্য মানুষ আশা করে না, যে রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার যে চর্চা, সেই চর্চাটা আপনাদের কাছ থেকে মানুষ চায়। আপনি কি বলবেন? আসলে কি আপনারাও কি সাবধান করে দিচ্ছেন এই বিএনপির বেহুশ হওয়া অবস্থা থেকে? দেখেন, গত 15 বছরে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে এখানে বিএনপির যে ত্যাগ তিতিক্ষা, সেটিকে আমরা খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমরা সেটিকে আসলে স্বীকার করি, অ্যাকনোলেজ করি। এবং আমরা যেটি চেয়েছিলাম যে বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল, এই গণ অভ্যুত্থানের পরে তাদের নেতৃত্বে, তাদের হাত ধরেই এই সংস্কার যে আন্দোলনটা সেটি বাস্তবায়িত হবে। কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে এই যে আজকে এই যে সরকারটা তো ভঙ্গুর অবস্থায় আছে, এই সরকারটা যদি 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর, পালিয়ে যাওয়ার পর, এটি যদি আসলে জাতীয় সরকার হতো, অর্থাৎ ছাত্রদের থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি একদম রুট কজে আসেন, ছাত্রদের থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আমরা সব দলের থেকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। আজকে যদি জাতীয় সরকারটি হতো, এই সরকারটা অনেক বেশি শক্তিশালী হতো এবং সেখানে আমরা মনে করি যে বিএনপির একটা ভালো পার্টিসিপেশন থাকতো এবং এই সরকারটা অনেক কার্যকরী হতো। সেটি হয় নাই। আপনি এই সরকার গঠনের পর 3 দিন পর বিএনপি যখন পল্টনে সমাবেশ করলো, তারা তখনই স্পষ্ট ঘোষণা দিল যে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। অর্থাৎ তারা এই যে জুলাইয়ের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এটাকে গণ অভ্যুত্থানের পরিবর্তে তারা জাস্ট একটা রেজিম চেঞ্জ হিসেবে দেখছে। এখানে বিএনপির একটা ঐতিহাসিক ভুল আছে এবং ঐতিহাসিক একটা দায় আছে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যেটি চেয়েছিলাম যে তারা প্রথমে জাতীয় সরকার গঠন করেনি, একটা ভঙ্গুর সরকার ইতিমধ্যে হয়েছে, এটার দায় যেমন বিএনপির আছে। দ্বিতীয়ত, এই যে প্রফেসর ইউনূস স্যারের নেতৃত্বে যে 15টি সংস্কার কমিশন গঠিত হয়েছে, এই সংস্কার কমিশন তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কিছু সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে এবং জাতীয় ঐক্যমত্যের অধীনে সেখানে স্প্রেডশিটের মধ্যে 166টির মতো সংস্কার প্রস্তাব বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। কিন্তু সেখানে আমরা উদ্বেগজনকভাবে দেখতে পাচ্ছি যে সেখানে অধিকাংশ যে বেসিক সংস্কারগুলো আছে,
যেমন হচ্ছে আপনার পার্লামেন্টের আপার হাউজে সংখ্যানুপাতিক নির্বাচন, নারীদেরকে আগে যেমন জাস্ট মানে আপনার সন্তুষ্ট করার জন্য যে 50টি সংরক্ষিত আসন, আমরা বলছি যে না, সরাসরি নির্বাচন দিতে হবে নারীদেরকে, ট্রুলি যদি আপনি এম্পাওয়ার করতে চান। তারপর হচ্ছে প্রাইম মিনিস্টারের যে লিমিট, ক্ষমতা আসলে 2বারের মধ্যে লিমিট করে ফেলা, যে জীবনে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আপনি দেখেন এটি আপনার 2024-এর যখন গণ অভ্যুত্থান হয় তখন দেয়ালে দেয়ালে এই সংস্কারগুলো ছিল যে প্রধানমন্ত্রী 2বারের বেশি কেউ হতে পারবে না। বিএনপি এই বেসিক সংস্কারটা মেনে নিচ্ছে না। তারপর আমরা বলছি যে প্রাইম মিনিস্টারিয়াল ডিক্টেটরশিপ কমানোর জন্য সংসদ প্রধান এবং হচ্ছে দলের প্রধান এটা ভিন্ন ব্যক্তি হতে হবে। তারপরে দেখেন এই যে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, একটা ফেসিস্ট কখন হয়, আরেকটা হাসিনা কখন তৈরি হয়? একটা ব্যক্তি যখন রাষ্ট্রের যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, যতগুলো আপনার এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যখন ওই প্রাইম মিনিস্টারের নিয়ন্ত্রণে সবগুলা চলে আসে, তখনই কিন্তু একটা সরকার ফেসিস্ট হয়ে ওঠে। আমরা মনে করি যে এই আগামীর বাংলাদেশে যাতে কেউ আরেকটা হাসিনা তৈরি হতে না পারে, যে কারণে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো থেকে এই যে প্রাইম মিনিস্টারের যে ক্ষমতা সেটি কাট করে সেখানে একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করে সেটাকে নিরপেক্ষ এবং স্বাধীন করতে হবে। তো এই বেসিক সংস্কারগুলো কিন্তু বিএনপি মানছে না। দ্বিতীয়ত তারা যেটা বলছে, তারা বারবার বলছে যে এই ওদের হাতের কোনো সংস্কার, মির্জা আব্বাসের স্পষ্ট বক্তব্য আছে যে তাদের হাতের কোনো সংস্কার আমরা মানব না, অর্থাৎ ইন্টারিম যে সংস্কারই করুক তারা এটা মানবে না। তারা বলছে আমরা ক্ষমতায় গেলে সংস্কার চেঞ্জ করে ফেলবো। তাহলে এই যে একটি আমরা বিএনপিকে যেখানে আমরা চেয়েছিলাম যে তারা নেতৃত্ব থাকবে, যে ফেসিবাদী যে কাঠামো ছিল সেটাকে পরিবর্তনের জন্য বিএনপি নেতৃত্ব দিবে, সেটার পরিবর্তে তারা আরও উল্টো সরকারকে সহযোগিতাও করছে না, বেসিক সংস্কারগুলোও মেনে নিচ্ছে না। তো এরকম পরিস্থিতিতে আপনার এই যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা শহীদ হয়েছে তাদের সাথে আমরা এনসিপি একটি গণ অভ্যুত্থানের দল, সে দল হিসেবে এই শহীদদের সাথে একটা অলিখিত কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্ট হচ্ছে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করা, এটিকে রাষ্ট্র হিসেবে দাঁড় করানো, বাংলাদেশ যে ভঙ্গুর অবস্থা আছে রাষ্ট্র হিসেবে দাঁড় করানো। সেই জায়গা থেকে আপনি যখন এই ধরনের বেসিক সংস্কারগুলোকে মেনে নিচ্ছেন না, তখনই আমরা বলছি যে এই সরকারকে এই সংস্কারগুলো করতে হবে। এখন নির্বাচনের ইস্যুটি আসি, যে আমাদেরকে এনসিপিকে বারবার একটি প্রপাগান্ডা এই ধরনের ছড়ানো হয় যে এনসিপিকে আসলে এই সরকার ফেসিলিটেট করছে, তাদের দলটি যাতে বড় হয় এই জন্য সরকার নির্বাচন ক্ষেপণ করতে যাচ্ছে। আমরা কিন্তু কখনো এটি বলি নাই। নির্বাচন ইস্যুটি অলরেডি সেটেলড এবং সরকার থেকে বলা হয়েছে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এনসিপির আহ্বায়ক তিনি প্রেস বিজ্ঞপ্তি বলেছেন সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন করবে এটিকে আমরা স্বাগত জানাই, প্রয়োজন হলে একটা নির্দিষ্ট ডেট ফিক্স করা হোক। এনসিপি থেকে পরিষ্কার এনসিপি নির্বাচন পিছানোর দাবি আন্দোলন করছে না। জামাত থেকে বলা হচ্ছে তারা মার্চের মধ্যে তারা ইলেকশন চায় আগামী বছরের। তাহলে জামাত থেকে স্পষ্ট, তাহলে সব রাজনৈতিক দলগুলো থেকে যেহেতু স্পষ্ট, সরকার থেকে স্পষ্ট ডিসেম্বর থেকে জুনে ইলেকশন হবে, সেক্ষেত্রে এই সময়ের মধ্যে রেখি যেহেতু ডিসেম্বর থেকে জুনে ইলেকশন হবে, তাহলে এই সময়ের মধ্যে আমরা যেটি বিশ্বাস করি এই সরকারকে যদি সব রাজনৈতিক দলগুলো সহযোগিতা করতো সংস্কারের বিষয়ে এবং বেসিক যে সংস্কারগুলো আছে, মৌলিক সংস্কারগুলো আছে, সেগুলো যদি তারা একমত হতো, তাদের স্বার্থেই এই সরকার আজকে এই অবস্থায় পড়তো না। এবং আমি একটু কথা বলি মিরাজ, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। যে সংস্কারের কথাগুলো আপনারা বলছেন বা এনসিপি থেকে যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে বা অন্য রাজনৈতিক দল সবাই সংস্কারের কথা বলছে, সেই সংস্কার করতে আসলে এত সময় তো আমরা দেখেছি, আমরা গত তিনটি আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, সেখানে মানে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তারা সেই সংস্কারগুলো কাজ করেছেন এবং খুব ভালোভাবেই তারা এই কাজগুলো করতে পেরেছেন। কিন্তু এখন সেটি হচ্ছে না কেন? আপনারা আপনাদের দিক থেকেও সেই দাবিটা তো দেখি না। না, আমাদের থেকে সবসময় একটা দাবি আছে যে এই সরকারকে বেসিক সংস্কার করে যেতে হবে। সবাই বলছে যে এখন সমস্যাটা হচ্ছে যে প্রফেসর ইউনূস স্যার যখন একটি পদত্যাগের বিষয় আসলো, তার পরদিন কিন্তু এখানে একটা প্রেস রিলিজ তিনি দিয়েছেন তার পেজ থেকে অফিসিয়ালি। সেখানে তিনি উল্লেখ করেছেন যে তাকে বিভিন্ন সংস্থা দ্বারা তাকে জিম্মি করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক দলগুলো অসহযোগিতা আছে এবং একটি বৈদেশিকভাবেও তার উপর নানা ষড়যন্ত্র আছে। তো এই জায়গা থেকে আমরা মনে করছি যে বেসিক যে সংস্কারগুলো আছে এগুলোতে সব রাজনৈতিক দলগুলোকে একত্রিত হয়ে এই সংস্কার আন্দোলনটাকে নেতৃত্ব দিয়ে এই সংস্কারগুলো এই সরকার আমলি বাস্তবায়ন করতে হবে। কিছু সংস্কার, আপনার এই সরকার তো তত্ত্বাবধায়ক সরকার না যে কেবল আসবে নির্বাচন রিলেটেড কিছু কাজ করে একটা নির্বাচন দিয়ে চলে যাবে, এটা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার। তো এই জায়গা থেকে আমরা মনে করছি যে এই যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে না পারে মৌলিক সংস্কার ইস্যুতে, সরকারের উচিত তাকে গণভোটে যাওয়া। কারণ এই শুধু রাজনৈতিক দলই একটা দেশের স্টেক হোল্ডার নেই, দেশের আপামর জনগণ আছে, তারপর জনগণ সিদ্ধান্ত দিবে। তো জনগণ যদি সিদ্ধান্ত দেয় সংস্কারের ক্ষেত্রে, তাহলে এই সরকারকে সংস্কার বাস্তবায়ন করে যেতে হবে। জি, আমি সায়ন্ত ভাইয়ের কাছে আসতে চাই। কালকে থেকে আবারও আলোচনা শুরু হচ্ছে যে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার কালকে বৈঠক আছে। এ বিষয়ে আমি গতকাল সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য আমি পড়তে চাই। তিনি বলেছেন সংস্কারের এই নাটক কতবার উদ্বোধন করবেন? প্রথম দফায় উদ্বোধন, তারপর দ্বিতীয় দফায় আবার, এখন তৃতীয় দফায় আরেকটা উদ্বোধন। এটি আসলে সংস্কারের নামে কলা দেখানো ছাড়া কিছুই নয়। তিনি বলেন প্রধান উপদেষ্টা 2 জুন আরেক দফা সংলাপের আহ্বান জানিয়েছেন। আমরা আগেই বলেছি যে আলোচনা হয়েছে, সব একত্র করে জাতির সামনে উপস্থাপন করুন। কিন্তু আপনারা শুধু আনুষ্ঠানিকতা করছেন, কাজের কাজ কিছুই হচ্ছে না। 2 জুন আবার নতুন করে আলোচনার কি
কি প্রয়োজন? আপনি কিভাবে দেখেন তার এই আসলে বক্তব্যটি? আসলে মানে আলোচনা শুরুর আগেই যদি যে এই প্রশ্নগুলি ওঠে তাহলে আলোচনার কি প্রয়োজন? প্রশ্ন তো ওঠার মতো পরিবেশ তৈরি হলে প্রশ্ন উঠবে। 2 জুন থেকে যে আলোচনার উদ্যোগ আবার নেওয়া হচ্ছে এই সংস্কার বিষয়ক, এটা আমার ধারণা এই আলোচনাটা ফ্রুটফুল হবে না। কেন হবে না? কারণ ইতিমধ্যে এই সরকারের সঙ্গে বিএনপি সহ বহু রাজনৈতিক দলের মত ভিন্নতাটা প্রকট হয়েছে, এবং প্রকট এই লেভেলে হয়েছে, আস্থার সংকটটা এই লেভেলে গেছে যে এই রাজনৈতিক দলগুলো মনে করছে সরকার এই ডায়ালগের নামে এবং সংস্কারের নামে সময় ক্ষেপণ করছে নির্বাচন নিয়ে টালবাহানা করে দীর্ঘদিন ক্ষমতায় থাকবার জন্য, অথবা কোনো নির্দিষ্ট পক্ষকে সুবিধা পাইয়ে দেবার জন্য। এখন এই যে আস্থার সংকটটা তৈরি হলো, এই সংকটটা দূর করা হচ্ছে আগে জরুরি। দেখেন, এনসিপির মধ্যে আমি বড় সমস্যা দেখি না, যেটা মিরাজ তো বললই যে তারা তো বলে নাই যে ডিসেম্বরে নির্বাচন হতে দিব না, হতে পারবে না, এটা তো বলছে কোনোদিন। তারা তাদের চাওয়া খুব স্পেসিফিক এবং লজিক্যাল, যে সংস্কার করতে হবে, মৌলিক সংস্কার। খুব স্পেসিফিক চাওয়া যে বিচার করতে হবে ফ্যাসিবাদ। বিএনপিরও তো চাওয়া সেটা, জামায়াত ইসলামের চাওয়া সেটা, অন্যান্য যা রাজনৈতিক দল আগে উল্লেখ করেছি সবার চাওয়া সেটা। প্রশ্নটা হচ্ছে ওই যে বলল যে ও রাজনৈতিক দলগুলো একটা সম্মিলিতভাবে নেতৃত্ব দিয়ে সংস্কারকে এগিয়ে নেবে। নেতৃত্বটা এই সরকারকেই দিতে হবে, এবং তারাই নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্ব তারা দিচ্ছে বলেই যে 2 তারিখে আবার ডেকেছে, কিন্তু সেই নেতৃত্বটা হচ্ছে স্লো এবং ট্রিকি। স্লো এবং ট্রিকি কেন? দেখেন, ঠিক আছে, আপনি জুনের মধ্যেই নির্বাচন করবেন, আপনার সমস্যা কোথায়? যেহেতু এই নির্বাচন নিয়ে এইরকম একটা মত ভিন্নতা, আপনার একরকম প্রতিপক্ষ বানিয়ে ফেলছে একে অপরের, তাহলে রাজনৈতিক দলগুলোকে বলেন, আপনি স্পষ্ট করে বলেন যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত আমরা বলছি, এর মধ্যে ডিসেম্বরে হইলে আমাদের এই সমস্যা, জানুয়ারিতে হলে এই সমস্যা, ফেব্রুয়ারি 16 তারিখ থেকে রোজায় করা যাবে না, ঈদ, তারপরে ইন্টারমিডিয়েট পরীক্ষা, এই সমস্যা, তাহলে আমাকে জুন জুলাই এই টাইমে দিব, আমি স্পেসিফিক আপনারা প্রস্তুতি নেন, এই টাইমে নির্বাচন দিব, এটা অঙ্গীকার করলাম বলে দেন। তারপর দেখেন তারা যদি বলে যে না আমরা করব না, কিন্তু রিয়েলিটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনের জন্য উপযোগী সময় হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি, এই টাইমটা। বাংলাদেশের মানুষ নির্বাচনকে একটা উৎসব হিসেবে দেখে। এখানে এসএসসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষার মধ্যে নির্বাচন হওয়া সম্ভব না, এখানে ঈদের রোজার মধ্যে নির্বাচন হওয়া সম্ভব না, এখানে ঝড়ঝঞ্ঝার মধ্যে নির্বাচন হওয়া সম্ভব না। বাংলাদেশে শুধুমাত্র আপনার 1996 সালের জুনে একটা নির্বাচন হয়েছিল, কারণ হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পরে তার বাধ্যবাধকতা ছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, তাহলে জুন মাসে তখনও নির্বাচন হতো না। জুন জুলাই আগস্ট এগুলো নির্বাচনের মোটেই উপযোগী সময় না। সেই জন্য সন্দেহ যাদের জাগছে যে এই সরকার ডিসেম্বর জানুয়ারিতে দিবে না, তারপরে রোজা, ঈদ, তারপরে ইন্টারমিডিয়েট পরীক্ষা, এটা করে জুনে আসবে, তারপর যেই শক্তি এখন নির্বাচন পেছাতে চায় তারাই তখন বলবে এখন নির্বাচনের পরিবেশ না, এটা হইলে আমরা নির্বাচনে যাব না। তখন এই মত ভিন্নতা দেখিয়ে নির্বাচনটাকে আরও দীর্ঘায়িত করা হতে পারে। নির্বাচন যত দীর্ঘায়িত হবে, দেশের গণতন্ত্র উত্তরণের পথ তত অমসৃণ হবে, তত বেশি কণ্ঠকাকীর্ণ হবে। এই কথাটা মানতে হবে। আপনি যদি জুনে দিতে চান, জুনের ডেডলাইন ঘোষণা এখনই করে দেন না, রোড ম্যাপ, যে আমরা জুন মাসে নির্বাচন দিব, এতদিন আগে থেকে আমরা তফসিল ঘোষণা করবো, আপনারা নিশ্চিত থাকেন, প্রস্তুতি নেন। দেখেন তারপরে যদি মতভিন্নতা থাকে সেটা নিরসন হবে। কিন্তু এই মুহূর্তে এই যে সংস্কারের জন্য যে ডায়ালগে যাওয়া হচ্ছে সেইটা ফ্রুটফুল হবে না, বরং এখন সংলাপ দরকার হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যে দূরত্বটা তৈরি হয়েছে, যে মুখোমুখি অবস্থান নেওয়া হয়ে গেছে অলরেডি, সেটা দূর করবেন কি করে? কারণ সেটা যদি দূর করতে না পারে, বিএনপি এবং অন্যান্য যেই দলগুলো নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায়, তারা যেহেতু চেয়েছে, এখন একটা তাদেরও তো কথা বলছে, দাবি করছে, তাদের প্রতি আপনার ন্যূনতম সম্মান তো দেখাতে হবে। সম্মান না দেখালে তার একটা রাজনৈতিক দল, এই পরাজয় রাজনৈতিক দল মেনে নিতে চায় না, তখন তারা কি করবে? সরকারের বিরুদ্ধে কর্মসূচিতে যাবে, একটা বিক্ষোভে গেল, সমাবেশে গেল। তারপর এনসিপি এবং কয়েকটা ইসলামপন্থী দলের এইটুকু ঘেরাওয়ে যদি আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ নিষিদ্ধ হতে পারে, তাহলে বিএনপি এবং তাদের সমমনারা যদি ঘেরাও পর্যন্ত যেতে বাধ্য হয়, তখন দেশের পরিস্থিতি কী হবে? গৃহযুদ্ধ অবস্থা তৈরি হতে পারে। আপনি তার দায় নিবে, এই সরকার তার দায় নিবে, এবং এই গৃহযুদ্ধ বা এই ভাইয়ে ভাইয়ে বিবাদের সুযোগ নিয়ে পতিত ফ্যাসিবাদ এরই কারো না কারোর মধ্যে ঢুকবে। তারা
ছদ্মবেশী হয়ে আক্রমণ করবে। আজকের এই এনসিপি যারা রক্ত দিল, এই বিএনপি রক্ত দিল, এই জামায়াত ইসলাম সহ অন্যান্য দল রক্ত দিল, 16 বছর ধরে তারা দিল, সর্বশেষ আন্দোলনে তারা সহ এই ছাত্র জনতা রক্ত দিল। তাদের মধ্যে ঢুকে যারা এই যে হত্যাকাণ্ড চালিয়েছে তারা আবার হত্যাকাণ্ড ঘটাবে না তার গ্যারান্টি দিতে পারবেন আপনি? তাহলে সেই ক্ষেত্র তৈরি কেন করছে? এবং এখানে কোনো রাজনৈতিক দলের আমি বড় দোষ দেখি না। আমি দেখি এই সরকার তাদের নেতৃত্ব, অভিভাবকত্ব এবং সকল পক্ষের মধ্যে ঐক্য ধরে রাখার থেকে ব্যর্থ হয়েছে। কারণ তাদের আমরা সবার সমর্থনে, সবার শক্তি হিসেবে আমরা এই আসনে আমরা তাদেরকে অনুরোধ করে বসিয়েছি যে আপনারা আমাদের নেতৃত্ব দিয়ে এক রাখবেন, এই দায়িত্ব তাদের। যদি তারা না পারে তারা ব্যর্থতা স্বীকার করে সরে যাক। যে আমরা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, যাদের সবার এত রক্ত আছে, এত দেশের জন্য এত ত্যাগ আছে, তাদেরকে আমরা এক করে চালাতে পারছি না, সুতরাং আমাদের এই পথ দরকার নেই। আপনি অভিমান করে না, লজিক্যালি, রাষ্ট্র পরিচালনা কোনো অভিমানের বিষয় না, রাজনীতি মান অভিমানের বিষয় না, লজিক্যালি বলে ব্যর্থতা স্বীকার করে তাহলে চলে যান যে আমি পারবো না, শান্ত ভাই আমাকে বিরতি দিতে হচ্ছে। মিরাজ, আমি একটি বিষয় বলছিলেন শান্ত ভাই যে ফলপ্রসূ হবে না, ফ্রুটফুল হবে না, আপনিও কি তাই মনে করেন যে সংলাপ আসলে ফলপ্রসূ হবে না? এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে নিব, একটি বিরতিতে যেতে হচ্ছে আমাকে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন শায়ন্ত এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া। মিরাজ, আপনার কাছে প্রশ্ন ছিল আমার বিরতিতে যাওয়ার আগে, মানে সংলাপ, প্রধান উপদেষ্টার সঙ্গে যে সংলাপ শুরু হচ্ছে সেটা কি আপনি আসলে কি মনে করেন যে এটি ফলপ্রসূ হবে নাকি হবে না, কি মনে করেন? দেখেন, এই যেই সংলাপটি শুরু হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, এটি মূলত এই যেই সংস্কার প্রস্তাবনাগুলোতে এবং মৌলিক যে সংস্কার প্রস্তাবনাগুলোতে বিভিন্ন রাজনৈতিক দল একমত হয়েছে কিংবা আংশিক একমত হয়েছে, এগুলো কোনগুলা নির্বাচনের আগে বাস্তবায়ন করবে বা কোনগুলা পরে বাস্তবায়ন করবে বা এটার বাস্তবায়ন কিভাবে হবে, গণপরিষদ, গণভোট নাকি নির্বাচিত সরকার এসে, সংলাপগুলো মূলত এগুলো নিয়ে চলবে। তো এক্ষেত্রে আমি যেটা মনে করি, যেহেতু বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির সাথে বলা হচ্ছে, বিএনপি বারবার বলছে সরকারের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে, এক্ষেত্রে আমার বক্তব্য স্পষ্ট যে বিএনপি তার গত 15 বছরে সে যে দাবি দেওয়া সে পেশ করেছিল, যে সেই দাবি দেওয়াগুলো কিন্তু অনেকগুলো এই সরকারের অধীনে আছে, সংস্কার প্রস্তাবনার অধীনে। বিএনপি যাতে সেগুলো একমত হয়। যেমন হচ্ছে, দেখেন, আমরা বারবার বলছি এই যে সংবিধান সংস্কার নিয়ে, যে বিএনপি থেকে প্রায় 61 জায়গায় তারা সংস্কার চাচ্ছে, জামাত থেকে 33 জায়গায় সংস্কার চাচ্ছে, এনসিপি থেকে প্রায় 70 জায়গায় সংস্কার চাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সাংবিধানিক সংস্কার চাচ্ছে। তাহলে এই সংস্কারগুলো আপনারা কিভাবে করবেন? বিএনপি থেকে বলা হচ্ছে যে এগুলো তারা নির্বাচিত সরকার এসে করবে। আমরা বলছি যে না, এগুলো নির্বাচিত সরকার না, আগে একটা গণপরিষদ নির্বাচন হবে, এই গণপরিষদ পরে সংসদে রূপান্তরিত হবে। এখন তাদের থেকে বারবার বলা হচ্ছে যে একটা রাষ্ট্র যখন স্বাধীন হয়ে যায়, যখন একবার গণপরিষদ গঠিত হয়, একটা নতুন সংবিধান হয়ে যায়, তখন দ্বিতীয়বারের মতো গণপরিষদ হওয়ার মতো কোনো নজির আসলে নাই, বা দ্বিতীয়বার নতুন সংবিধান প্রণয়নেরও কোনো ইয়া নাই। দেখেন, আপনি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল দেখেন, তিনি কিন্তু তার শাসনামলে 2টা সামরিক ফরমান জারি করেছিলেন, একটা হচ্ছে 1977 সালে আর একটা হচ্ছে 1978 সালে। সেই 2টা সামরিক ফরমান এরকম ছিল যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় যে পরিষদ আছে, যে নির্বাচিত এই জাতীয় পরিষদ প্রথমে আপনার গণপরিষদ হিসেবে কাজ করবে, তারপর তারা জাতীয় সংসদ হিসেবে কাজ করবে। কিন্তু পরবর্তীতে তিনি আর এটি কেন বাস্তবায়ন করেন না সেটা অন্য ডিবেট হতে পারে। তো এই যে যারা বলছে যে এই নতুন সংবিধান তৈরি করা যায় না, এটি যায় না, যেটি বিএনপি বলছে, এটি কিন্তু আসলে জিয়াউর রহমানই বলে গিয়েছে, তাহলে কিন্তু এটা স্ববিরোধী হচ্ছে। আমরা মনে করি যে বিএনপির এই জাতীয় সংলাপে এই ইস্যুতে তাদের একমত হওয়া উচিত যে সংবিধান সংস্কার যেটা হবে এটা গণপরিষদের মাধ্যমে হবে, যেটা জিয়াউর রহমানের একটা ফর্মে ছিল। দ্বিতীয়ত দেখেন, আমরা বলছি যে বিএনপি কিছু কিছু জায়গায় স্ববিরোধী অবস্থান নিচ্ছে। এই স্ববিরোধী যদি অবস্থান না নিত, সরকারের সাথেও দূরত্ব তৈরি হতো না, রাজনৈতিক দলগুলোর সাথে, জনগণের সাথে মৌলিক সংস্কার ইস্যুতে তাদের মধ্যে তিক্ততা বাড়তো না। দেখেন কিভাবে বিএনপির 31 দফা যদি আপনি দেখেন, সেখানে 7ম দফা স্পষ্ট বলা আছে যে যেই আইনে 2022 সালের ফেসিবাদী যে আইন আওয়ামী লীগ করেছিল, সেই আইনে আসলে নির্বাচন কমিশন যদি গঠিত হয় তাহলে সুষ্ঠু নিরপেক্ষ হবে না। আপনি
আজকে ওয়েবসাইটে যান, সেখানে মির্জা ফখরুল ইসলামের স্পষ্ট বক্তব্য আছে যে 22 সালের যে নির্বাচন কমিশন নিয়োগ আইনটি হয়েছে এটি বাকশালী আইন, একদম স্পষ্ট বলা আছে, এবং তাদের 31 দফায় বলা আছে তারা এই আইনের অধীনে তারা নির্বাচন করবে না। তো এখন আপনার উচিত, এই সরকারের যেহেতু আছে, এই আপনার 31 দফায় আছে, তাহলে আপনি এই নির্বাচন কমিশন আপনি পুনর্গঠন করেন না। তাহলে আপনি যদি এটাতে রাজি হয়ে যান তাই তো আর দূরত্ব বাড়ছে না। দ্বিতীয়ত দেখেন বিএনপির আপনার 31 দফার আপনার প্রায় এটা মনে হয় আপনার 11তম দফা হবে, সেখানে তারা প্রশাসনিক সংস্কারের কথা বলছে। এই সংস্কারও তো জনপ্রশাসন সংস্কারের কথা বলছে, বিএনপি সেখানে কেন অপোজ করবে? তারাও আসুক যে হ্যাঁ আমরাও সংস্কার চাচ্ছি 31 দফার মধ্যে, এই সরকারও চাচ্ছে, আমরা সেটেলমেন্ট এটা নির্বাচন আগেই করে ফেলি। এবং আপনি যদি দেখেন বিএনপির অন্যান্য দফায় এবং এই সাংবিধানিক সংস্কার কমিশন গঠনের কথা বলা আছে, যে কারণে আমরা বলছি যে কিছু কিছু ক্ষেত্রে বিএনপি সেখানে স্ববিরোধী অবস্থানের কারণে এই রাজনৈতিক তিক্ততা বাড়ছে। বিএনপি যেগুলো 31 দফায় বলছে তার অনেকগুলো সংস্কার এই সংস্কার কমিশনের মধ্যে চলে আসছে, তাহলে আমার একমত হতে সমস্যাটা কোথায়? এই জায়গাটাতে আমরা মনে করছি যে বিএনপির স্ববিরোধী অবস্থান পরিত্যাগ করে যেগুলো তার 31 দফার মধ্যে আছে, যেটা জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্যে আছে, সেগুলো বুঝতে পেরেছি যে আসলে সমস্যাটা কোথায়। এরা বলছিল বেশ কিছু প্রশ্ন, সমস্যাটা আর একটু খোলামেলা বললে এইরকম যে গণঅভ্যুত্থান পরবর্তী যে নতুন রাজনৈতিক দলটা এনসিপি গঠিত হয়েছে, এনসিপি নতুন এখনো একটা মানে ভ্রূণ আকারে আছে। এটা কবে এটা বেড়ে উঠবে সেজন্য অপেক্ষা করতে হবে, এবং সেই অপেক্ষার পালা যখন শেষ হবে তখন দেশে নির্বাচন হবে। এই অ্যাটিচিউড যদি খোদ সরকারের পক্ষ থেকে প্রকাশিত হয় তখন বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে সেখানে আস্থা রাখতে পারে না। এটা স্পষ্ট কথা, কেউ ঘুরে পেঁচে যে যেভাবেই বলুক, আমি বুঝি ভেতরের মোটিভটা এইটা। এখন নির্বাচন হলে বিএনপি বেশি আসন পাবে বা 2/3 পাবে, তারা এককভাবে আসবে, তারা আবার ফ্যাসিবাদ হয়ে উঠবে একক কর্তৃত্ব নিয়ে, সুতরাং এখন নির্বাচন দেওয়া যাবে না। অথবা গণঅভ্যুত্থান পরবর্তী একটা নতুন রাজনৈতিক শক্তি আছে, তাদেরকে গুছিয়ে ওঠার সময় তো দিতে হবে। এই মোটিভ নিয়ে যদি কেউ রাষ্ট্র নির্বাহী যারা আছে তারা এই ধারণা পোষণ করে এবং সেটা বলেও, তখন বিএনপির মতো একটি রাজনৈতিক শক্তি তাদের সন্দেহ যে ভিত সেটা আরও মজবুত হয়। আর একটা হচ্ছে গিয়ে সংস্কার প্রস্তাব বিএনপিতে 31 দফা দিছে, লিখিতভাবে অঙ্গীকার করেছে। বিএনপি ওই সংস্কার আওয়ামী লীগের কাছে দাবি করে নাই, বিএনপি এই সংস্কার এই সরকারের কাছে দাবি করে নাই। তাদের ব্রেন খাটিয়ে বছরের পর বছর ধরে কাজ করে সংস্কার প্রস্তাব রেডি করেছে, তারা ওই ফর্মুলা তৈরি করেছে। একটা সংস্কারও তো তার বাইরে এরা নিতে পারে নাই। এখনও সেই বিএনপির প্রস্তাব দেওয়া সংস্কারগুলি নেড়ে চেড়ে খাচ্ছে। নতুন কি দিয়েছে বলেন? সুতরাং এই সংস্কার বিএনপি এসে করবে, এই ক্রেডিট তারা রাজনৈতিক দল হিসেবে নিতে চাইতেই পারে। তার মধ্যে কতটুকু আপনারা অল্প সময়ের মধ্যে পারবেন সেই বিষয়ে তো বিএনপি একমত হচ্ছে। বিএনপি তো বলে নাই যে তোমাদের কোনো সংস্কার করতে দিব না। আজকে কোনো নেতার যে বক্তব্য আসছে এবং একটু সেটাকে একটু মানে অগ্রহণযোগ্য বক্তব্য কারোটা মনে হচ্ছে, এই পরিস্থিতি, এই মতভিন্নতাটা বৈরিতায় পরিণত হওয়ার জন্য আসছে। এতদিন তো আসে নাই। আস্থা রেখে তো আপনার এই সরকারের উপর দায়িত্ব দিয়েছিল। এখন যদি সরকার মনে করে সংস্কার কতটুকু করবে, টাকুক। একই কথা আবার বলছি, নির্বাচনের ডেটটা ফিক্স করে দেন। জুন হইলে জুনই বলেন, জুনের এত তারিখে নির্বাচন দিব, আপনারা কার্যক্রম শুরু করেন এবং এর মধ্যে এই সংস্কার করবো, এই বিচার করবো, আসেন বসেন। স্পষ্ট করছে না। সমস্ত সমস্যার মূলে হচ্ছে নির্বাচন কেন্দ্রিক অস্পষ্টতা। ওই যে বললাম, একটা ভ্রূণকে বাড়তে দিতে হবে, সে পরিপুষ্ট হবে, সে পরিপক্ক হবে, সে অ্যাডাল্ট হবে, তারপরে আমি তার হাতে দিব। যে নাবালকের হাতে তো কিছু দেওয়া যায় না, সম্পদ হস্তান্তর করা যায় না, তাকে আমার অ্যাডাল্ট বানাইতে হবে। তার 18 বছর পূর্ণ হওয়ার পরে সম্পদ হস্তান্তর করতে পারবো, অথবা 18 বছর হওয়ার আগে তো আমি আমার এই যে জমিদারি এটা আমি ছাড়তে পারি না। এই অ্যাটিটিউড থেকে বের হয়ে আসতে হবে। আর বিএনপি দেশে বারবার রাষ্ট্র পরিচালনাকারী একটা বৃহত্তম রাজনৈতিক দল। বিএনপি অন্যান্য যে কোনো দলের মতো পপুলিস্ট হওয়ার মতো স্লোগান, পপুলিস্ট হওয়ার অঙ্গীকার বা পপুলিস্ট হওয়ার মতো বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে তারা দুদিন পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে তাদেরকে এর মুখোমুখি হতে হবে যে তোমরা এই প্রতিশ্রুতি দিয়েছিলে, এটা করো নাই কেন? সুতরাং তাদেরকে 100 বার ভেবে প্রতিশ্রুতি দিতে হবে। তারা এমন কোনো দল না যেই দল মনেই করবে যে আমি তো ক্ষমতায় আসবো না, সুতরাং আমি গাল ভর্তি এরকম প্রতিশ্রুতি দেই, এইরকম সংস্কারের কথা বলি, ওইটা বলি, এইটা বলি, বা আমরা তো ক্ষমতায় আসবো না, জনগণ আমাদের ধরবে কি করে? আমরা তো বলবো যে আমাদের ক্ষমতায় আনলে আমরা এটা করতাম।
বিএনপিকে তো ওই পজিশনে আপনি ভাবতে পারবেন না। বিএনপি এদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া ব্যক্তির দল, স্বাধীনতার ঘোষণা করা, জেড ফোর্সের অধিনায়ক করা, সেক্টর কমান্ডার হওয়া, দেশের সেনা প্রধানের দায়িত্ব পালন করা, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা, বিএনপির মতো এত বড় একটা দল গঠন করা ব্যক্তি জিয়াউর রহমানের দল, এবং এই দল দেশে একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে। তাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব ভেবে তাদেরকে ভূমিকা নিতে হয়। রাজনৈতিক কারণে অনেক সময় অনেক রকমের কথা, অনেক দাবি এটা আসে, প্রতিপক্ষের বিরুদ্ধে আসে। সেই সব কথাই যে আমলে নিয়ে আবার তাদের ধরা, এনসিপির এরকম অনেক কথা আছে, সব দিয়েই যদি আক্ষরিক অর্থে এরকম ধরেন, হ্যাঁ, তবে পলিটিক্যাল রেটরিক বা রাজনৈতিক বক্তব্য বলে আবার বাজে কথা যারা বলেন, এটাকে উৎসাহিত করা ঠিক হবে না। রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে হবে, রাজনীতিকে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির সমঝোতার জায়গায় রাখতে হবে। শুধুমাত্র এনসিপি বিএনপিকে পোক করবে, বিএনপি এনসিপিকে পোক করবে, জামাত ইসলাম বিএনপি, বিএনপি জামাত ইসলাম, আবার সরকারের বিরুদ্ধে বিএনপি, আবার এনসিপি সরকারের পক্ষ নেবে, সরকার এনসিপির পক্ষ নেবে, তাহলে কত পক্ষ হচ্ছে ভাই? তাহলে গণ অভ্যুত্থান হয়ে লাভ হলো কি? আমাদের যারা গণ অভ্যুত্থানের পর একটা আশা নিয়েছিলাম যে বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, এদেশের বিচার বিভাগে আগের মতো ঢালাও রায় হবে না, এদেশের নির্বাচন কমিশন আগের মতো এরকম ভুয়া নির্বাচন করে পার পাবে না, এদেশের প্রশাসন আগের মতো আচরণ করে পার পাবে না, এদেশের পুলিশ পার পাবে না, সেই আশাটা ইতিমধ্যে হোঁচট খেতে শুরু করেছে। কেন? শুধুমাত্র যারা এটা নিয়ন্ত্রণ করে এই দেশে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেবার কথা, তাদের শুধুমাত্র তাদের অযোগ্যতা এবং তাদের ব্যাড ইন্টেনশন বা ইল ইন্টেনশনের কারণে, ইন্টেনশন ইতিমধ্যে প্রকাশিত হয়ে পড়েছে। এই সরকারের বিরুদ্ধে কথা উঠছে, তারা তাদের ওই জবাবটা দেখ। বিএনপির মতো এত বড় দল, যারা দেশের রাষ্ট্র নির্মাণে এবং রাষ্ট্রের অভ্যুদয়ে ভূমিকা রেখেছেন জিয়াউর রহমান, এবং তার দল পরবর্তীতে কাজ করেছে, 16 বছর ধরে নিপীড়নের শিকার হয়েছে, জেল জুলুম, হামলা মামলা, গুম খুনের শিকার হয়েছে, সেই দলটাকে আপনি গণতন্ত্রের প্রতিপক্ষ বানিয়ে একেবারে যাতা আপনি তাকে নিয়ে বলবেন। আর যাদের এই দেশের গণতন্ত্রের পক্ষে ন্যূনতম অঙ্গীকার নাই, যাদের ন্যূনতম কন্ট্রিবিউশন নাই, এখন তো বিএনপির পক্ষ থেকে কথা বলছে, পারলে তার জবাব দেন যে এই প্রধান উপদেষ্টা, তিনি 16 বছরে যে 3টা বাজে নির্বাচন হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে, একটা স্টেটমেন্ট করেছেন এই নির্বাচনের বিরুদ্ধে যেগুলো গ্রহণযোগ্য হয় নাই। বিদেশে তো তার অনেক ইনফ্লুয়েন্স আছে। এই যে এতগুলো গুম খুন হয়েছে, মানবাধিকার হরণ হয়েছে, বাকস্বাধীনতা হরণ হয়েছে, কোনোদিন একটা স্টেটমেন্ট করেছেন, কোনোদিন বলেছেন যে এটা একটা সভ্য রাষ্ট্রে চলতে পারে না? করেননি তো। তিনি তার প্রতিষ্ঠান, তার ব্যবসা বাণিজ্য, তার পদ পদবি নিয়ে সন্তুষ্ট ছিলেন। যখন তার উপরে শেখ হাসিনা হাত দিয়েছে, তখন তিনি শেখ হাসিনার বিরুদ্ধে আইনি লড়াইয়ে গেছেন, 8 তলায় গিয়ে হেঁটে হেঁটে হাজিরা দিয়েছেন। তবুও সরকারের ওইসব অনৈতিক বিষয় নিয়ে কথা বলেননি। কিন্তু ওনার গ্রহণযোগ্যতা, অভিভাবকত্ব, ইন্টারন্যাশনালি তার যে রেপুটেশন, সেই সব মাথায় রেখে বিএনপি, জামাত ইসলাম, এনসিপি সহ সবাই ভালোবেসে বসিয়েছিল। আসার পরে তিনি যে, তার থেকে যে প্রত্যাশা ছিল মানুষের, তিনি 10 মাস আগে ছিলেন আমাদের কাছে হিরো, সকল দেশবাসীর কাছে হিরো ছিল গণ অভ্যুত্থানের পক্ষের। সেই হিরোর আজকে সমালোচনা হবে, এটা তো আমাদের জন্যই লজ্জার কথা যে ওনাকে আমরা অভিভাবক হিসেবে, দেশের হিরো হিসেবে দেখতে চেয়েছিলাম। এখনও সুযোগ আছে, যদি ওনার বোধোদয় হয় যে এই শেষ বয়সে আমি কোনো অসম্মান নিয়ে বিদায় নিতে চাই না, একটা নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণ, সেখানে দলগুলোর মধ্যে বিভেদ আছে, সেটা একসঙ্গে বসে আমি তাদেরকে অনুরোধ করব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করো না। সেই কাজটি তিনি করছেন না কেন? আমি এই পর্যায়ে মিরাজের কাছে আসতে চাই। মিরাজ, আসলে শান্ত ভাই প্রশ্নই আমি ফিরে আসতে চাই যে আসলে এই কাজগুলি করা হচ্ছে না কেন? বা বলছিলেন যে ম্যাচিউরড হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে বা কাউকে সুবিধা দেওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। দেখেন, আমরা বারবার বলার চেষ্টা করেছি যে আমাদের বিরুদ্ধে এটি এক ধরনের ভিত্তিহীন কথা, যে জাতীয় নাগরিক পার্টি যাতে সুবিধা করতে পারে এই জন্য এই সরকার জাতীয় নাগরিক পার্টিকে ফেসিলিটেট করছে অথবা তারা নির্বাচন পিছাচ্ছে। এটি কিন্তু আমরা অনেকবার এই প্রশ্নের উত্তর দিয়েছি, এটি আর নতুন করে দিতে চাই না। দ্বিতীয়ত হচ্ছে, শান্ত ভাইয়ের প্রসঙ্গে যদি আমি একটু আসি, তিনি বললেন যে বিএনপি এই বেসিক সংস্কারগুলো যেগুলো তারা 31 দফার মধ্যে বলেছে সেগুলো এখন বাস্তবায়ন করতে চাচ্ছে না। কেন? যে তারা এটি নির্বাচনের পরে, তারা যখন ক্ষমতায় আসবে তখন তারা করবে, কারণ ক্রেডিটটি তাদের নিতে হবে। এক্স্যাক্টলি আমি যেটা মনে করছি,
আপনার রাজনৈতিক দলগুলো যেটা সমস্যাটা ওই জায়গায়, সেটা হচ্ছে তারা জনগণ বলতে যেটা বুঝে, বিএনপি যেমন তার সমর্থকদের কি কেবল তার দলীয় কর্মীদের জনগণ বলে, এনসিপিও তার যে দলীয় কর্মী আছে তাদেরকে জনগণ বলে, জামাত ওইটা বলে। কিন্তু এর বাহিরে এই যে গত 15 বছরে একটা নতুন জেনারেশন তৈরি হয়েছে যারা এই রাজনৈতিক দলের কর্মীদের বাইরে ওই জেনারেশনের সাথে আওয়ামী লীগ ডিল করতে যেভাবে ভুল করেছে, আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির জায়গা থেকেও তারা এই নতুন জেনারেশনের যে পাল সেটা বুঝতে ভুল করেছে। কারণ এই যে নতুন জেনারেশন তারা কিন্তু আসলে ইতিহাস সচেতন। আমি সায়ন্ত ভাইকে এই প্রশ্নটি করতে চাই যে তিনি বললেন যে বিএনপি এসে ক্রেডিট নেবে, তারা এসে এই সংস্কারগুলো করবে। আমি যদি ভাই বলি 1990 সালে একটা গণঅভ্যুত্থান হয়েছিল না? সেই গণঅভ্যুত্থানে সবগুলো রাজনৈতিক দল যখন এরশাদ পতন হয় তারা সবাই একটা জায়গায় জড়িত হয়েছিল না যে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা একসাথে করেছি, সামনের যে বাংলাদেশটা আমরা নতুন করে বিনির্মাণ করব। তারা সবাই একমত হয়ে কিছু সংস্কার বিষয়ে একমত হয়ে তারা একটা 3 দলীয় রূপরেখা করেছিল না ভাই? সেই রূপরেখাতে আপনি দেখেন বিএনপি যখন ক্ষমতায় আসছে 1994 সালে সেটা দেখেছি আমরা, মাগুরার উপ ইলেকশনে বিএনপি সেই রূপরেখা সে ভঙ্গ করেছে। তারপরে 1996 সালের 15 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেটি তার নিজ দলের অধীনে সে নির্বাচন সে করেছে। অর্থাৎ বিএনপি ক্ষমতায় এসে এই যে স্বৈরাচার পতনের পর যে রূপরেখা করেছিল রাজনৈতিক দলগুলো মিলে সেটা সে ভঙ্গ করেছে। আপনি যদি তারপরে বিএনপি দেখেন এই যে তার সংস্কার কথা বলছি যে সব সংস্কার নির্বাচনের পরে এসে করবে, 1991 সালে শাহাবুদ্দিন সরকারের 29টি আপনার সংস্কার কমিটি গঠিত হয়েছিল না? বিএনপি এই যে 91 থেকে 96 ক্ষমতায় ছিল, এই শাহাবুদ্দিন সরকারের 29টি সংস্কার কমিশনের যে সুপারিশ তারা কয়টা বাস্তবায়ন করেছে? করে নাই তো ভাই। তারপরে দেখেন বিএনপি 2001 সালে ক্ষমতায় এসেছিল না? সেখানে আজকে যে লতিফুর সরকারে তিনি কথা বললেন যে লতিফুর সরকার একদিন এসে খুব তড়িৎ গতিতে অনেক জাজ পরিবর্তন করে ফেলছে, এই সরকার স্লোগতি। লতিফুর সরকার এসেও তো টিআইবির মাধ্যমে তিনি 16টি সংস্কার কমিশনের সুপারিশ করেছিল না? 2001 থেকে 6 সালে বিএনপি কি সেই সুপারিশ মেনেছে? মানে নাই। বরং তারা সংবিধানের বিতর্কিত সংশোধনী করে যাতে নিজেদের অধীনে নির্বাচনটা করতে পারে, সেই জন্য তারা সংবিধানে একটা সংশোধনী এনেছিল না বিচারপতির বয়স বাড়ানোর জন্য, যেটার উপর কেন্দ্র করে পরবর্তীতে লগি বৈঠা আন্দোলন করেছিল, আওয়ামী লীগ লাশের উপর নৃত্য করেছিল। তাহলে আপনি যদি এই আমি যেটা বলছি যে আওয়ামী লীগ যেখানে ভুলটা করেছে এই জেনারেশনটাকে বুঝতে, বিএনপি ঠিক ওই ভুলটা করতেছে। তারা মনে করছে যে এই জেনারেশন আসলে রাজনীতি বুঝে না। এই জেনারেশন তাদের যে অতীত, বিএনপির যে অতীত, আওয়ামী লীগের অতীত, এগুলো হুবহু জানে। এখন যেটা হচ্ছে বিএনপি এই জেনারেশনটাকে তারা চাচ্ছে সেই 1991 সালে ফিরে যেতে, তারা এই জেনারেশনটাকে সেই 2001 সালে ফিরে নিয়ে যেতে চাচ্ছে। তারা 31 দফার কথা বলছে, 31 দফা তৈরি হয়েছে 2023 সালে, আপনার একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে 2024 সালে, আপনি আবার সেই 23 সালে ফিরে যেতে চাচ্ছেন। এই জেনারেশনের সাথে আওয়ামী লীগ যেভাবে ভুলটা করেছে, আমরা বিশ্বাস করি যে আমরা যেটা চাই একদম মন থেকে প্রাণ থেকে যে এদেশে বিএনপিকে, এদেশের স্বার্থে বিএনপিকে টিকে থাকতে হবে। একটা জাতীয়তাবাদী দল হিসেবে, বাংলাদেশপন্থী দল হিসেবে, একটা জিয়াউর রহমানের দল হিসেবে আমরা চাই এই সংস্কার কাজে বিএনপি নেতৃত্ব দেখ, পাশাপাশি এই জেনারেশনটাকে তারা এই আস্থাটা দেখ যে পূর্বে আমরা যেগুলো করতে পারি না আমরা ভবিষ্যতে করব। তারা সেই আস্থাটাও দিতে পারতেছে না, আরো উল্টা বলছে যে এই সংস্কার আমরা ওদের হাতের কোনো সংস্কার আমরা মেনে নিব না, এই সংস্কার আমরা চেঞ্জ করে ফেলব। তাহলে বিএনপির আস্থাটা আমরা কিভাবে রাখবো ভাই বলেন? জি, বুঝতে পেরেছি। সেই প্রশ্নটি নিশ্চয়ই যারা আছেন তারা উত্তর দেবেন। আমি এবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা একেবারে শেষ পর্যায়ে। আমরা আসলে প্রথমে এনসিপির একজন নেতার বক্তব্য শুনলাম, তারপরে সালাউদ্দিন আহমেদের বক্তব্য আমরা পড়লাম। এবার একটি সেনাবাহিনীর একজন কর্মকর্তার একটি বক্তব্য দিয়ে শেষ করতে চাই। রংপুরের একটি ঘটনা নিয়ে তিনি কথা বলেছেন। ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সার্জিস আলমকে বলেন, শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ে যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, ববের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া যে এইটা করার সুযোগ নেই এখন। না, ডেফিনেটলি শোনেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, তারা পালিয়ে গেছে, তাদের যা কিছু অন্যায় আছে প্রত্যেকটা অন্যায়কে আপনার কাউন্টে নিতে হবে বিচারিক প্রক্রিয়ায়। তারা কোনো অন্যায়কারী যেন পার পেয়ে যেতে না পারে, সেটা আমাদের দাবি। তাদের প্রত্যক্ষ ফ্যাসিবাদ হোক, ফ্যাসিবাদের দোসর হোক, ফ্যাসিবাদের সহযোগী হোক, অথবা ফ্যাসিবাদের বিটিম হোক, সে একই কথা। যার যতটুকু পাপ সেই পাপের শাস্তি তাকে পেতে হবে। কিন্তু ওই পাপের শাস্তি দেওয়ার দায়িত্ব কেউ বিএনপিকে দেয়নি, জামাতকে দেয়নি, এনসিপিকে দেয়নি যে আপনি একজনের বাড়িঘরে গিয়ে হামলা করবেন। সুতরাং বাড়িঘরে হামলা করতে হলে যে হামলা করেছে সে ক্রাইম করেছে, তাকে বিচারের আওতায় আনতে হবে। সে আবার এখন তারে ধরতে গেলে যদি বলেন যে এরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, তাদেরকে ধরা যাবে না, সেটাও অন্যায় হবে। এবং আমি মনে করি দল হিসেবে এনসিপির উচিত হবে রংপুরে জিএম কাদেরের বাড়িতে যারা হামলা করতে গেছে, সেই হামলায় নেতৃত্ব দানকারী যারা, তাদের চিহ্নিত করে এনসিপির বিরুদ্ধে যেহেতু অভিযোগ এসেছে তাদেরই প্রমাণ করা যে এরা আমাদের কেউ না, এরা আমাদের উপর দায় চাপানো হচ্ছে, বৈষম্য বিরোধী। এনসিপি বলবে যে এরা আমাদের পক্ষের কেউ না।
আর যদি তাদের সঙ্গে এদের ছাত্র সংগঠন বা এদের মূল সংগঠনের কোনো রকম সম্পর্ক থাকে, এরকম ভিডিও ফুটেজে প্রমাণিত হয়, তাকে অ্যাটলিস্ট সতর্ক বার্তা দেয়া, তাকে বহিষ্কার হোক, শোকজ হোক, সতর্ক বার্তা দেয়া যে এনসিপি এদেশে গঠনমূলক রাজনীতি করবার জন্য আসছে। অতীতে যা হয়েছে হয়েছে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার রাজনীতি আমরা করতে চাই, আইনানুগ বিচার করতে চাই। এই পদ্ধতিতে এনসিপিকে যেতে হবে, বিএনপিকেও সেটা মানতে হবে, যারাই করুক। আরেকটা কথা বলি, 1996 সালের কথা মিরাজ বললো তো, যে 3 জোটের রূপরেখা মানেনি বিএনপি। বিএনপি মানেনি, তার জন্য বিএনপি সমালোচিত হয়নি, শুধু খেসারত দিয়েছে। 1996 সালে জনগণের দাবি ছিল বলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তারা 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন করে প্রথম অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাশ করে তারা চলে এসছে। আওয়ামী লীগের মতো 154 জন বিনা ভোটে নিয়ে 5 বছর থাকার সেই চালাকিটা করতে যায়নি, রক্তক্ষরণ বাড়াতে চায়নি, রক্তপাত বাড়াতে চায়নি। সুতরাং এটা বিএনপি করেছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভুল আছে, অন্যান্যদেরও ভুল আছে। সেই ভুলটা বুঝতে পেরে এইভাবে সংশোধন করা, অথবা জনগণের হাতে দায়িত্বটা দেওয়া, জনগণ যাতে এই ভুলের জবাবটা দিতে পারে। এনসিপির জন্য এটা সুখবর তো। তাইলে এনসিপির তো দরকার নাই বিএনপিকে সাবধান করে করে সুপথে আনা, বরং বলেন যে জনগণকে জানান বিএনপি এই খারাপ করছে। আপনি বিএনপিকে থ্রেট করছেন, বিএনপির মতো দলকে আপনি যে ভাষায় সাবধান করে দিচ্ছেন, যে ভাষায় তার ফাউন্ডারকে আক্রমণ করছেন, এইটা কি ধরনের সভ্যতা? এই অসভ্যতা তো আমরা দেখতে চাই না। আপনারা জনগণের কাছে বিচার দেন যে বিএনপি এই খারাপ করছে, বিএনপি এই সংস্কার চায় না, আপনারা ভোটের মাধ্যমে রায় দিবেন। শান্ত ভাই, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। মিরাজ, খুব সংক্ষেপে 1 মিনিটে বললাম ভালো হয় আমাদের জন্য। আপনি কি বলতে চান আসলে এই যে মবের বিষয়ে, যে সেনাবাহিনী যে কর্মকর্তা বলছিলেন, খুব সংক্ষেপে যদি বলেন আমাদেরকে। খুব সংক্ষেপে বলছি যে এই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এগুলো আসা উচিত। আপনার জিএম কাদের কিংবা আপনার জাতীয় পার্টি, তারা যদি একটা স্বৈরাচারের সহযোগী হয়ে থাকে, তাহলে এটি বিচারের প্রক্রিয়া তাদেরও আসা উচিত এবং এটি সরকার থেকে করা হবে। সার্জিস আলম যেখানে গিয়েছেন গণ অভ্যুত্থানে, তার ডাকে যেহেতু সেখানে বৈষম্যবিরোধী ছাত্র এসেছিল, সে একটি দায়বদ্ধতার জায়গা থেকে, সে এনসিপির হয় না, সেই দায়বদ্ধতার জায়গা থেকে সেখানে গিয়েছেন এবং পরিস্থিতি জানার চেষ্টা করেছেন। সবশেষ আজকের যে টপিকটি ছিল যে আমরা তিক্ততা বেড়ে যাচ্ছে, এই জায়গা থেকে আমি সকল রাজনৈতিক দলকেও বলবো, এবং যেহেতু আমি এনসিপির প্রতিনিধি হিসেবে, আমরা চাই বেসিক সংস্কারগুলোতে সব রাজনৈতিক দল এক হয়ে, এবং নির্বাচনের ইস্যুটি যেহেতু সেটেল, এক হয়ে একটি সুন্দর, প্রয়োজনে আরো আলোচনা হোক, রাজনৈতিক দলগুলোর মধ্যে ডায়ালগ হোক, একমতে গিয়ে এই সেটেলগুলো নির্বাচন আগে কিছু করে ফেলবে, আর নির্বাচিত সরকার এসে বাকিগুলো করবে। আমরাও তাই চাই এবং দেশের সব জনগণই তাই চায়, যে আসলে মতবিরোধ দেখতে চায় না রাজনৈতিক দলের মধ্যে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।